ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিডের মায়ের কিছু কথা শুনতে পাই, যেখানে সে বলছিল আজ আমার মেয়ের 9তম জন্মদিন, তাই আমি চাই সে আজ একটি উইশ করুক। এরপরই আমাদের এই ড্রামার ছোট্ট ফিমেল লিডকে দেখানো হয়, যে তার মায়ের দেওয়া গিফটটি সামনে রেখে মনে মনে একটি উইশ করছিল। সে সময় বলে, আমি চাই আমার এমন একটি বন্ধু থাকুক যে সব সময় আমার পাশে থাকবে আর যার সাথে আমি সকল কথা শেয়ার করতে পারবো। এরপরই সে তার গিফটটি ওপেন করে এবং গিফটটি ওপেন করে তো সে অনেকটা খুশি হয়ে যায়, কারণ সে গিফট হিসেবে একটি স্মার্টফোন পেয়েছিল। কারণ এই বয়সে যদি একটা বাচ্চা স্মার্টফোন গিফট হিসেবে পায় তাহলে তো তার কিউরিয়াসিটি একেবারে আসমানে উঠে যাবে। ঠিক এমনটাই হয়েছিল আমাদের ফিমেল লিডের সাথে। সে অত্যন্ত লোভনীয় দৃষ্টিতে বারবার তার স্মার্টফোনের দিকে তাকাচ্ছিল। ঠিক এরপরই একটি অদ্ভুত বিষয় ঘটে, তার ফোনটি দেখতে দেখতে একটি ছেলেতে রূপান্তরিত হয়ে যায়। এই বিষয়টি দেখে তো আমাদের ফিমেল লিড শকড হয়ে দাঁড়িয়ে থাকে। এ সময় তার মা এসে তাকে বলে, আজ থেকে এই স্মার্টফোনটি হলো তোমার নতুন ফ্রেন্ড, যে সবসময় তোমার সাথে সাথে থাকবে এবং তোমার সকল কথাও মনোযোগ দিয়ে শুনবে। এই কথাগুলো বলে সে সেখান থেকে চলে যায়। এ সময় আমাদের স্মার্টফোনটিকে দেখানো হয়, সে তার বিভিন্ন সিগন্যালগুলো ভালোভাবে চেক করে নিচ্ছিল। এরপর স্মার্টফোনটি আমাদের ফিমেল লিডের সাথে পরিচিত হয়। এ সময় আমরা জানতে পারি আমাদের ফিমেল লিডের নাম হলো শিয়াওমি। স্মার্টফোনটি শিয়াওমির একটি ছোটবেলার ছবিও তুলে রাখে, কিন্তু আমাদের শিয়াওমি তো ছিল একটি বাচ্চা। সে তার স্মার্টফোনটিকে একটি ভেঙচি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই বিষয়টি দেখে তো আমাদের স্মার্টফোন কিছুই বুঝতে পারে না। পরের সিনে আমাদের শিয়াওমির রুম দেখানো হয়, যেখানে স্মার্টফোন বসে বসে বিভিন্ন কিছু স্ক্যান করছিল। সে সময় শিয়াওমির সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এই যেমন শিয়াওমি এই বাসায় তার মায়ের সাথে একাই থাকে এবং সে 2nd ক্লাসে পড়ে, আর সে অনেকটাই দুষ্টু টাইপের। এদিকে আমরা শিয়াওমিকে দেখতে পাই, যার কোনোভাবেই ঘুম আসছিল না। তাই সে তার স্মার্টফোনটিকে বলে, তোমার নাম কি? উত্তরে ফোনটি বলে, আমার নাম হলো R9। শিয়াওমি এ সময় বলে, তোমার এরকম অদ্ভুত নাম কে রেখেছে? উত্তরে R9 বলে, আমি যেহেতু একটি ফোনের মডেল তাই আমার নাম তো এরকমই হবে। এরপর শিয়াওমি বলে, তুমি খাবার কি করে খাও? তুমি কোথায় থাকো? তুমি কোথা থেকেই বা এসেছ? এরকম উল্টাপাল্টা অনেকগুলো প্রশ্ন করে। প্রশ্নগুলো শুনে তো R9 অনেকটাই কনফিউজড হয়ে যায়। R9 এ সময় শিয়াওমিকে বলে, তুমি যেহেতু একটি বাচ্চা তাই তোমার সকাল সকাল ঘুমিয়ে যাওয়া উচিত, তা না হলে তুমি তাড়াতাড়ি বড় হতে পারবে না। এই কথা শুনে শিয়াওমি বলে, তুমি কি করে ঘুমাও? উত্তরে R9 বলে, আমার পাওয়ার অফ করে দিলেই তো আমি ঘুমিয়ে পড়ি। শিয়াওমি এবার বলে, আমার মধ্যে তো আর এরকম ফাংশন নেই, তাই আমার এত তাড়াতাড়ি ঘুম আসবে না। যার ফলে R9 ভেড়া গণনার একটি পয়েম চালিয়ে দেয়। চায়নাতে মূলত ভেড়া গুনে গুনেই বাচ্চাদের ঘুম পাড়ানো হয়, আর এইসব ভেড়া গণনা শুনতে শুনতেই আমাদের শিয়াওমি ঘুমিয়ে পড়ে। সকালবেলা শিয়াওমি ঘুম থেকে উঠে পড়ে এবং সে দেখতে পায় তার স্মার্টফোন এখনো ভেড়া কাউন্ট করছে। তাই সে R9কে এবার থামতে বলে এবং তাকে জানায়, আমি তোমার একটি নতুন নাম রেখেছি, আর নামটি হলো মিমে, তাই আমি তোমাকে এখন থেকে মিমে বলে ডাকবো। R9-এরও এই নামটি অনেক পছন্দ হয়। পরের সিনে আমরা দেখতে পাই মিমে শিয়াওমিকে নিয়ে স্কুলে যাচ্ছে। শিয়াওমিকে স্কুলে পৌঁছে দিয়ে মিমে তার জন্য বাইরেই অপেক্ষা করে। স্কুল যখন ছুটি হয় তখন মিমে শিয়াওমিকে একটি আইসক্রিম কিনে দেয়। এরপর সে একটি ছাতা হাতে নিয়ে শিয়াওমির পেছন পেছন চলতে থাকে। শিয়াওমি যেতে যেতে একটি দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যেখানে তার একটি জুতো অনেক পছন্দ হয়েছিল। সে সময় মনে মনে ভাবে, আমি বড় হয়ে এরকমই একটি জুতো কিনবো। মিমে তার কাছে এলে সে মিমেকে বলে, আমি যখন বড় হব তখন ঠিক এরকমই হাই হিল পরবো, যাতে আমাকে আমার মায়ের মতো লম্বা দেখায়। শিয়াওমির এরকম কথা শুনে মিমে ওই জুতোর একটি ছবি তুলে নেয়, যাতে এই বিষয়টি তার সারা জীবন মনে থাকে। এরপর তারা অনেকটা হাসি খুশি ভাবে বাড়িতে ফিরতে থাকে। রাস্তা দিয়ে চলার সময় মিমে হঠাৎ করে একটি নোটিফিকেশন পায়, যেখান থেকে সে জানতে পারে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হতে চলেছে। তাই সে শিয়াওমির কাছে গিয়ে তার হাতে থাকা আমব্রেলাটি ওপেন করে নেয়। শিয়াওমি এর সময় কিছুটা অবাক হয়ে যায় এবং মিমেকে বলে, তুমি এমনটি কেন করলে? উত্তরে মিমে কাউন্টিং শুরু করে। যখনই তার কাউন্টিং শেষ হয়ে যায় ঠিক তখনই সেখানে বৃষ্টি নেমে পড়ে। আর এই বিষয়টি দেখে তো শিয়াওমি অনেকটাই খুশি হয়ে যায়, কারণ বৃষ্টি কখন হবে তার স্মার্টফোন এই বিষয়টি বলে দিতে পারে। এরপর তারা দুজন একসাথে বাড়িতে যেতে থাকে। পরের দিন যখন শিয়াওমি স্কুলে যাচ্ছিল তখন সে দেখতে পায় তার প্রিয় জুতোটি কেউ একজন কিনে নিয়ে গেছে, যে বিষয়টি দেখে তার অনেক মন খারাপ হয়। তার এরকম মন খারাপ দেখে মিমেও অনেকটা আপসেট হয়ে পড়ে
এরপর দেখতে দেখতেই 10 বছর কেটে যায়, যেখানে শাওমি অনেকটাই বড় হয়ে গিয়েছিল, কিন্তু তার স্মার্টফোনটি তো ঠিক আগের মতোই ছিল। আর আজকেও সে শাওমিকে স্কুল থেকে নিতে এসেছে। শাওমির সময় মিমের কাছে এসে বলে, স্কুল কতটা বোরিং, কিন্তু তুমি তো অনেকটা ইন্টারেস্টিং। আসলে স্মার্টফোন তো সবার কাছে ইন্টারেস্টিং লাগে, এ আর নতুন কি। এরপর তারা দুজনে ঠিক আগের মতোই হাসি খুশি ভাবে বাড়ির দিকে যেতে থাকে। বাড়িতে গিয়ে শাওমি মিমের সাথে ছবি তুলতে চায়, আর মিমেও এই বিষয়টিতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনেই অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তোলে, কিন্তু শাওমি এ সময় লক্ষ্য করে তার চেয়ে মিমের ছবি অনেক ভালো হয়েছে, তাই সে কিছুটা মন খারাপ করে। এরপর সে শাওমির হাত থেকে ফোন নিয়ে বলে, আমি তোমার কিছু ছবি তুলে দিচ্ছি। এ সময় মিমে শাওমির দিকে তাকিয়ে তার অনেকগুলো ছবি তোলে, যে ছবিগুলো দেখার পর শাওমি অনেকটা খুশি হয়ে যায়। কিন্তু ঠিক এরপরই সে আবারও মন খারাপ করে ফেলে এবং বলে, আমার এই ছবিগুলো সুন্দর হয়েছে তার কারণ হলো তোমার চোখে আমি দেখতে অনেকটা সুন্দর, কিন্তু অন্য ফোন দিয়ে ছবি তুললে তো আমাকে এতটা সুন্দর দেখায় না। শাওমির এসব কথায় মিমেও অ্যাগ্রি করে। এরপর তারা দুজন আবারও নিজেদের ছবি তোলা শুরু করে দেয়। শাওমি এ সময় লক্ষ্য করে মিমে মাঝে মাঝে ব্লিঙ্ক করছে, সে একবার ভিজিবল হচ্ছে আবার ইনভিজিবল হচ্ছে। মিমে এ সময় বলে, আমার হয়তো চার্জ শেষ হয়ে গেছে, তাই আমি 5 মিনিটের জন্য নিজেকে চার্জ করে নিচ্ছি, আর 5 মিনিট চার্জ হলে আমি আরামসে 2 ঘন্টা চলতে পারবো। শাওমি এ সময় বলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি হয়তো ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে। উত্তরে মিমে বলে, তুমি যতদিন আমাকে ফেলে না দিচ্ছ ততদিন পর্যন্ত আমি তোমাকে ছেড়ে যাব না। এই কথাটি শুনে শাওমি অনেকটা রিল্যাক্স হয়ে যায়, কারণ সে তো মিমেকে কখনোই ফেলে দেবে না। পরের সিনে আমাদের শাওমিকে দেখানো হয় যে বসে বসে তার লেখাপড়া করছিল, কিন্তু লেখাপড়ায় তো তার মনোযোগী লাগছিল না, কারণ মিমে কিছুদিন ধরে তার সাথে নেই, সে কোম্পানিতে গেছে আপডেট হওয়ার জন্য। তাই শাওমি অনেকটা বোরিং হয়েই তার দিনগুলো কাটাচ্ছিল, সে যেন তার লাইফের সকল খুশি হারিয়ে ফেলেছিল। আসলে হাতের কাছে স্মার্টফোন না থাকলে যা হয় আর কি। শাওমির মা তার এরকম অবস্থা লক্ষ্য করে, তাই সে শাওমিকে এসে বলে, তুমি নতুন একটি ফোন কেন কিনে নিচ্ছ না, আর কতদিন এই পুরাতন ফোন নিয়ে থাকবে? আশেপাশের বাচ্চাদের দেখো, তারা সবাই নতুন ফোন কিনে নিয়েছে। কিন্তু শাওমি বলে, এটা শুধু আমার ফোন নয়, এ হলো আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি কখনোই মিমেকে চেঞ্জ করব না। আর তো মাত্র কিছুদিন, সে আপডেট হয়েই তো আবার আমার কাছে ফিরে আসবে। এদিকে আমরা মিমেকে কোম্পানিতে দেখতে পাই, যার আপডেটিং প্রসেস চলছিল, কিন্তু শাওমির তো মিমেকে ছাড়া অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এরপর সে তার রুমে এসে মিমের ছবি দেখে বলে, তুমি তাড়াতাড়ি করে ফিরে এসো, আমি তোমাকে অনেক মিস করছি। এখানে আমরা বুঝতে পারি শাওমির হয়তো মিমের প্রতি অন্যরকম একটা ফিলিং চলে এসেছে, যে বিষয়টি হয়তো আমরা পরে ক্লিয়ার হব। অন্যদিকে মিমের আপডেটিং প্রসেস প্রায় শেষ হয়ে গিয়েছিল, কোম্পানি তার মধ্যে সকল নতুন নতুন ফিচার্স ইনস্টল করে দিয়েছিল এবং তার পুরাতন মেমোরিগুলোও রিস্টোর করে রেখেছিল, তাই তার মেমোরি থেকে কোনো কিছুই ডিলিট হয়ে যায়নি। সে যখন কোম্পানি থেকে চলে যাচ্ছিল, ঠিক এই সময় তার কাছে শাওমির একটি মেসেজ আসে, যেখানে শাওমি বলছিল তুমি তাড়াতাড়ি করে চলে আসো। আর এই কথাটি শুনে তো মিমে অনেকটা খুশি হয়ে যায়, তাই সে রকেট স্পিডে দৌড়াতে দৌড়াতে শাওমির কাছে যেতে থাকে। আর এখানেই এই ড্রামার পার্ট নাম্বার 1 শেষ হয়ে যায়।